মডার্ন যুগের মেয়েটি টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীনকালের এক জুয়ারি মেয়ের দেহে, যার অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে গেছিল। এবার মডার্ন যুগের মেয়ে তার মডার্ন মডার্ন জিনিস দিয়ে কিভাবে সকলের মন জয় করবে সেই নিয়ে একটা ভীষণ মজাদার ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র অ্যালেক্সকে দেখতে পাই, যে এই সাম্রাজ্যের একজন জেনারেল ছিল এবং সেই সময় সে তার যুদ্ধের তাঁবুতে উপস্থিত ছিল। আমরা দেখতে পাই অ্যালেক্সকে তার স্ত্রী সোফিয়া বন্দি করে, বা বলা যায় তার হাত বেঁধে রেখেছিল। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে তুমি আমাকে এভাবে বন্দি কেন করেছো, এবং সোফিয়া বলে ওঠে যে তুমি আমাকে এখনই যুদ্ধের ম্যাপটা দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমাকে আমি যে ওষুধ দিয়েছি তার অ্যান্টিডোট না হলে আমি তোমাকে দেব না। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে তোমার লজ্জা করে না, এই সাম্রাজ্যের একজন অধিবাসী হয়েও তুমি অপর সাম্রাজ্য মানে শত্রু সাম্রাজ্যের সাথে হাত মিলিয়েছো। তাদের হয়ে তুমি কেবলমাত্র কটা টাকার জন্য নিজের স্বামীকে এইভাবে প্রতারণা করছো। তুমি আমার থেকে ম্যাপ চুরি করতে এসেছো। এবং সোফিয়া তো তখনই বলে ওঠে যে ম্যাপ তো আমার চাই। এবং অ্যালেক্স তো তখনই প্রচন্ড রেগে যায় এবং সে তার হাতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেয় এবং তার তরোয়াল লুচিয়ে ধরে সোফিয়ার দিকে। এবং তখনই অ্যালেক্সের যে অন্যান্য সৈন্যরা ছিল তারা সকলেই ঘরে ঢুকে আসে, এবং অ্যালেক্সের যে প্রধান সেনাপতি ছিল ইউকিও, সে অ্যালেক্সকে অ্যান্টিডোট দিয়ে দেয়। আসলে অ্যালেক্স প্রথম থেকেই সন্দেহ করেছিল যে তার স্ত্রী এরকম কিছু একটা করতে পারে, কারণ তার স্ত্রী কেবলমাত্র টাকার জন্য সবকিছু করতে পারে। তার অভ্যাস হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলে খেলে সে সব টাকাই খুইয়েছে এবং এখন টাকার জন্য সে নিজের রাজ্যের সাথেও বিশ্বাসঘাতকতা করতে তৈরি। এবার অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছিল। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। এই তলোয়ারটা নাও আর নিজেই নিজেকে খতম করো, যাতে আমাকে এরকম একটা কাজ করতে না হয়। এবং এই বলে অ্যালেক্স তার তলোয়ার সোফিয়ার দিকে ছুঁড়ে দেয়। এবার সোফিয়া তো তলোয়ার উঠিয়ে নেয় এবং সে বলে ওঠে যে আমি নিজেকে খতম করব, তার আগে আমি তোমাকেই শেষ করে দেব। এবং এই বলে সোফিয়া অ্যালেক্সের দিকেই হামলা করতে যায়, কিন্তু তা করতে গিয়ে সোফিয়ার পা মুচকে যায় এবং সেই তলোয়ার সোজা তার নিজের পেটেই ঢুকে যায় এবং সোফিয়া সেখানেই মারা যায়। এবার আমরা মডার্ন যুগের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এটা আসলে একটা নোভেলের গল্প ছিল, যে গল্পটা আমাদের মডার্ন যুগের মেয়ে সোফিয়া পড়ছিল। এবার সোফিয়া তো মনে মনে ভাবে যে ইস, এই গল্পে সবচেয়ে শয়তান চরিত্রের নাম আর আমার নাম এক। আমি যদি এরকম একটা হ্যান্ডসাম জেনারেলকে পেতাম তাহলে কখনোই তার সাথে এই ধরনের বদমাইশি করতাম না। আমি তো তাকে খুব আদর যত্নে রাখতাম। এবার সোফিয়া তো এই কথা বলতে বলতে নিজের মনে হাঁটছিল এবং তখনই সে পা মুচকে পড়ে যায় এবং একটা ওয়ার্ড্রোবে তার মাথা ঠুকিয়ে সে সেখানেই মারা যায়। এবং সোফিয়া পৌঁছে যায় প্রাচীনকালের সোফিয়ার দেহে, এবং ঠিক সেই মুহূর্তে সে পৌঁছায় যখন কিনা সোফিয়া অ্যালেক্সকে বন্দি করে রেখেছিল এবং ম্যাপ চাওয়ার কথা বলছিল। এবার সোফিয়া বুঝতে পারে যে এখনই তো অ্যালেক্স তার উপর হামলা করবে, মানে তাকে হাতে নাতে ধরবে। তাই নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে কথা ঘুরিয়ে দিতে হবে। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে ও, তার মানে তুমি ওই ম্যাপটার জন্য আমাকে এখানে বন্দি বানিয়েছো। এবং সোফিয়া তখনই বলে যে ম্যাপ? কিসের ম্যাপ? আমি তো তোমার সাথে ইয়ার্কি করছিলাম। আসলে আমি তোমাকে বন্দি বানিয়েছি কারণ তুমি এত হ্যান্ডসাম। তুমি আমার স্বামী। তোমার সাথে আমি রোম্যান্স করতে চাই, তাই জন্য। ওদিকে বাইরে অ্যালেক্সের সেনাপতি তো অ্যান্টিডোট নিয়ে দাঁড়িয়েছিল, যে কখন অ্যালেক্সকে সে অ্যান্টিডোট নেবে। কিন্তু ভেতরে তো অ্যালেক্স আর সোফিয়া রোম্যান্স করতে লেগে গেছিল, তাই এই অ্যান্টিডোটের আর সেই দিন কোনো প্রয়োজন হয় না এবং সোফিয়া সেই দিনের মতো নিজের প্রাণ বাঁচাতে পারে। এবার আমরা পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই। আগের দিন রাতে কোন রকম ভাবে সোফিয়া বেঁচে গেলেও অ্যালেক্স কিন্তু এটা ভুলেনি যে সোফিয়া ম্যাপের কথা বলেছিল। এবং সে বলে ওঠে যে আমার তো পরিষ্কার মনে আছে তুমি একবার ম্যাপের কথা বলেছিলে। সত্যি করে বলো তো, তুমি কি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছো? এবং সোফিয়া তো বলতে চায় যে তোমার নিশ্চয়ই শুনতে কোনো ভুল হয়েছে। কিন্তু অ্যালেক্স তো তখনই সোফিয়াকে তার তাঁবুতে বন্দি বানিয়ে নেয়, যে আমাকে ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে তুমি আদেও শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছো কিনা। তার আগে অবধি তুমি এখান থেকে বেরোনোর একদমই চেষ্টা করবে না। এবার সোফিয়া তো তাঁবুতে বন্দি অবস্থায় ছিল এবং সে ভাবছিল যে প্রাচীনকালে সোফিয়া কিছু টাকার জন্য এই ম্যাপটা শত্রুপক্ষের হাতে তুলে দেবে বলেছিল। আমাকে যে করে হোক অ্যালেক্সকে বিশ্বাস করাতেই হবে যে আমি নির্দোষ, তা না হলেও আমার গর্দান নিয়ে নেবে।
আর তাছাড়া টাইম ট্রাভেলার যারা হয় তাদের সকলের কাছেই কিছু না কিছু ক্ষমতা থাকে। আমার কাছে কি আদৌ কোনো ক্ষমতা আছে নাকি আমি এমনি প্রাচীনকালে চলে এলাম? এবং এই বলে সে তো নানা রকমের অঙ্গভঙ্গি করে দেখছিল যে সে কোনো স্পেশাল পাওয়ার পেয়েছে কিনা। এবং তখনই সে বুঝতে পারে যে হ্যাঁ, সেও মডার্ন যুগ থেকে কিছু জিনিসপত্র পেয়েছে। মানে সে মডার্ন যুগের কোনো রকমের ইলেকট্রিক সাপ্লাই এই জাতীয় জিনিসগুলি প্রাচীন যুগে ব্যবহার করতে পারবে। এবার সোফিয়া তো তখনই ভাবে যে তাহলে প্রথম কোন জিনিসটা আমি প্রাচীন যুগে আনাবো, এবং সে একটি ফ্রিজার প্রাচীন যুগে নিয়ে আসে। এবার সোফিয়ার তখনই মনে পড়ে যায় যে সে গল্পের বইটাতে পড়েছিল যে অ্যালেক্সের সেনাবাহিনীর অনেকেই না খেতে পেয়ে মারা গেছিল, এবং এই জন্য তারা যুদ্ধে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। তাই সোফিয়া যদি তার ফ্রিজের মাধ্যমে খাবার দাবার সেভ করে রাখতে পারে তাহলে সে অ্যালেক্সকে সাহায্য করতে পারবে। এবার সোফিয়া তার সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে দেখে, এবং সে দেখে যে ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে নাপা ক্যাবেজ রাখা ছিল। এবার সোফিয়া ভাবে যে শুধুই কি সবজি রয়েছে, মাংস কি কিছুই নেই? এবং সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে মাংসও চলে আসে। মানে এটা একটা ম্যাজিক্যাল টাইপের ফ্রিজ ছিল যেটায় সোফিয়া যা চাইবে সে ধরনের খাবারই চলে আসবে। এবং সোফিয়া বুঝতে পারে এটার সাহায্যে সে তার জেনারেল স্বামীকে অনেকটাই সাহায্য করতে পারবে। অপরদিকে আমরা অ্যালেক্স এবং তার সেনাপতি ইউকিওকে দেখতে পাই। এবার অ্যালেক্স তো ইউকিওর সাথে আলোচনা করছিল যে সোফিয়া কি আদৌ বিশ্বাসযোগ্য, নাকি সে সত্যিই শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছে। এবং তখনই একজন কর্মচারী সেখানে ছুটতে ছুটতে আসে। কর্মচারীটি জানা যে ম্যাডাম তাঁবু থেকে গার্ডদেরকে ধোঁকা দিয়ে পালিয়েছে, এবং ম্যাডাম কিচেনে গিয়ে সকলের জন্য রান্না করছে। এবার অ্যালেক্সের তো মনে সোফিয়ার প্রতি তখনও প্রচন্ড সন্দেহ ছিল, এবং অ্যালেক্স তো সঙ্গে সঙ্গে রান্নাঘরে হাজির হয়, এবং সে দেখে যে সোফিয়া সেখানে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কি নিজে এতটাই গ্লানি বোধ করছো যে নিজেই নিজেকে খতম করার চেষ্টা করছো? এবং সোফিয়া বলে যে কি, মোটেই না, আমি আসলে তোমার একটুখানি বার্ডেন কমানোর চেষ্টা করছি। আমি সকলের জন্য আজকে রান্না করব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আজকের পর থেকে তোমার সেনাবাহিনীর খাবারের কোনো অভাব হবে না। আমি সেনাবাহিনীর প্রত্যেকের জন্য খাবারের যোগান দিতে পারবো। এবার অ্যালেক্স তো অবাক হয়ে যায় যে কি, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? যেখানে আমরা খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছি তুমি সেনাবাহিনীর সকলকে খাবারের যোগান দেবে? এটা তো একদমই অসম্ভব ব্যাপার। এবং সোফিয়া বলে ওঠে যে তুমি আমাকে একটা সুযোগ তো দাও, যদি আমি না পারি তাহলে তুমি বলো। এবার অ্যালেক্স তো বলে যে ঠিক আছে, কিন্তু সে মনে মনে ভাবছিল যে নিশ্চয়ই এখানে কিছু একটা গন্ডগোল আছে। নিশ্চয়ই শত্রুপক্ষের লোকেরাই সোফিয়াকে খাবারের যোগান দেবে। যদিও সোফিয়া আমার স্ত্রী, কিন্তু তারপরেও আমার কাছে আমার সাম্রাজ্য সবার আগে। এবার আমরা দেখতে পাই যে সোফিয়া তো তার ফ্রিজারের সাহায্যে প্রচুর পরিমাণে মাংস নিয়ে আসে, এবং সে তার সিস্টেমের থেকে বেশ কয়েকটি প্রেসার কুকারও অর্ডার করে, এবং সেই প্রেসার কুকারে সে খুব তাড়াতাড়ি মাংস রান্না করে। এবার সেই মাংসের গন্ধে অন্যান্য সেনাবাহিনীর লোকেরা এবং সেনাপতি ইউকিও এবং অ্যালেক্স সকলেই হাজির হয়েছিল। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে আমার বিশ্বাস হয় না যে তুমি সত্যিই আমাদের ভালোর জন্য কিছু করতে পারো, তাই সবার আগে এক বাটি মাংস তুমিই খাবে। আমি দেখতে চাই এটার মধ্যে আসলেই কিছু মেশানো আছে কিনা। এবার সোফিয়া তো একদম মজা করে সেই মাংস খেয়ে নেয়, এবং অ্যালেক্স তো তারপরেই বলে ওঠে যে ঠিক আছে, এবার আমি খেয়ে দেখব। এবং এই বলে অ্যালেক্স তো বাটির পর বাটি মাংস সাবড়াতে থাকে। মানে সে তো এতদিন ভালো মন্দ কিছুই খায়নি, তাই জন্য এতদিন পর মাংস খেয়ে তার তো মুখের স্বাদ একদম ফিরে এসেছিল। এবং তার খাওয়া দেখে সেনাবাহিনীর অন্যান্যদের তো জিভ থেকে জল পড়ছিল। এবার সোফিয়া তো বলে ওঠে যে কি, কেমন লাগলো আমার হাতের রান্না? এবং অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে ওই আর কি, চলে যায় কোনো রকমে। কিন্তু সে মনে মনে ভাবছিল যে এতদিন মানে ৩ বছর হয়ে গেল আমি সোফিয়াকে বিয়ে করেছি। ও তো ভীষণই কুঁড়ে এবং অলস প্রকৃতির ছিল। হঠাৎ করে ওর রান্নার হাত এত ভালো কি করে হয়ে গেল? এবার ততক্ষণে তো সেনাবাহিনীর অন্যান্য লোকেরাও সেই মাংস এবং রান্নাবান্না খেতে শুরু করে দিয়েছিল, এবং সকলেই এতদিন পর ভালো খাবার খেয়ে খুবই খুশি ছিল। সোফিয়া বলে যে কি, এবার আমাকে বিশ্বাস হয়েছে তো, আমি কোনো শত্রুপক্ষের সাথে হাত মেলাইনি। আর এখন থেকে তোমার সেনাবাহিনীর সকলের খাবার দায়িত্ব আমার। এবং অ্যালেক্স তো তাকে রান্না বান্নার সমস্ত দায়িত্ব দিয়ে দেয়। সোফিয়া মনে মনে ভাবে যে যাক, এবার তাহলে আমি ওর বিশ্বাস জয় করতে পেরেছি। কিন্তু সে অ্যালেক্সের বিশ্বাস আসলেই তখনও জয় করতে পারেনি।
অ্যালেক্স তো মনে মনে তখনও সোফিয়াকে সন্দেহ করছিল এবং অ্যালেক্স তার সেনাপতির সাথে আলোচনা করে যে দেখো, যদি শত্রুপক্ষের লোকেরা সোফিয়ার সাথে হাত মেলায় তাহলে কেউ না কেউ সোফিয়ার ওপর নজর রাখবেই, মানে শত্রুপক্ষের কেউ না কেউ সোফিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তাই আমরা যদি সোফিয়াকে রাতের বেলা আমাদের এই তাঁবু থেকে বার করে দিই, তাহলে শত্রুপক্ষের লোকেরা নিশ্চয়ই সোফিয়ার সাথে কন্ট্যাক্ট করবে। তাই এক্ষুনি সোফিয়াকে আমাদের তাঁবু থেকে বা আমাদের বাউন্ডারি থেকে বার করে দাও। এবার সোফিয়াকে মাঝরাতে দুজন সৈন্য তাদের বাউন্ডারি থেকে বার করে দেয় একদম জঙ্গলের মধ্যে। সোফিয়া তো মনে মনে ভাবছিল যে এই রাতের বেলা জঙ্গলের মধ্যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, এখন যদি কোনো বন্য পশু আসে তাহলে আমি কি করব। এবং তখনই সোফিয়ার মনে পড়ে যায় যে সে বইতে কি পড়েছিল। সে বইতে পড়েছিল যে আসলে বদমাইশ সোফিয়া শত্রুপক্ষের সাথে সত্যিই হাত মিলিয়েছিল এবং তাদের সাথে সে এই জঙ্গলেই দেখা করতে আসতো কথা বলার জন্য। সোফিয়া বুঝতে পারে যে তার মানে এক্ষুনি সে ফেঁসে যাবে, নিশ্চয়ই শত্রুপক্ষের লোকেরা এখানেই আছে। এবং সত্যিই তখনই শত্রুপক্ষের একটি লোক সোফিয়ার সাথে কথা বলতে আসে যে তুমি কি আমাদের জন্য কোনো তথ্য আনতে পেরেছো। এবং তখনই অ্যালেক্স তার সৈন্য সামন্তদের নিয়ে বেরিয়ে আসে যে সোফিয়া, তোমাকে আমি সত্যিই যেটা ভাবছিলাম সেটাই ঠিক, তুমি আসলেই শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছো তাই তো। এবং অ্যালেক্স তো শত্রুপক্ষের লোকটিকে বলে যে তুমি এখানে ওই ম্যাপটা নেওয়ার জন্য এসেছো তাই না। এবার শত্রুপক্ষের লোকটি ভাবে যে সোফিয়াকে এখনই ধরিয়ে দেওয়া ঠিক হবে না, কারণ সোফিয়া তো আমাদের হয়েই কাজ করছে। তাই আমি যদি এখন সোফিয়াকে বাঁচিয়ে দিতে পারি সে পরবর্তীকালে আমাদের সাহায্য করবে। তাই শত্রুপক্ষের লোকটিও চালাকি করে বলে যে না না, আমি তো ওই মহিলার সাথে কোনো রকম ভাবেই হাত মেলাইনি, আমি তো এমনি এখানে এসেছিলাম। সোফিয়া বুঝতে পারে যে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে, তবে যেই দিকেই এগোক না কেন তার পক্ষে এটা ভালোই হয়েছে। এবং সোফিয়া তো তখনই একটি তরোয়াল নিয়ে নিজের গলায় ধরে এবং বলে যে সত্যিই আমার স্বামী এত কিছুর পরেও আমাকে বিশ্বাস করে না, তাহলে তো আমার মরে যাওয়াই ভালো, আমি সত্যিই শত্রুপক্ষের সাথে হাত মেলাইনি। এবার অ্যালেক্স তো শত্রুপক্ষের লোকটিকে বন্দি বানায় তাকে ইনভেস্টিগেট করার জন্য। এবং অ্যালেক্স কিন্তু এখনো সোফিয়াকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। এবং সোফিয়া তখনই মনে মনে ঠিক করে যে আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি অ্যালেক্সের আর্মিকে জিততে সাহায্য করতে পারি। কেবলমাত্র যদি আমি অ্যালেক্সকে জিততে সাহায্য করি তাহলেই সে আমাকে পুরোপুরি বিশ্বাস করবে। এবার সোফিয়ার কাছে তো মডার্ন যুগের অনেক কিছু ইলেকট্রনিক্স এবং যন্ত্রপাতি ছিলই। তাই সোফিয়া ঠিক করে এরকমই একটা কিছুর সাহায্যে সে অ্যালেক্সকে সাহায্য করবে। এবার সে অ্যালেক্সকে বলে যে আমার কাছে একটা সিক্রেট ওয়েপন রয়েছে যেটা তোমার তরোয়াল, ঢাল এবং কামানের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং এটার সাহায্যে তুমি শত্রুপক্ষকে একদম এক নিমেষে হারিয়ে দিতে পারবে। এবং এই বলে সোফিয়া একটা ইলেকট্রিক টিজার বার করে। এবার অ্যালেক্স তো সেটা হাতে নিয়ে বলে যে বাহ, কি অপূর্ব এই জিনিস, এটা দিয়ে আমি শত্রুপক্ষকে একদম ছাই করে দিতে পারবো তাই না। তোমার ঢপের গল্প তুমি অন্য জায়গায় বলো, জিনিসটায় কোনো ধার নেই, জিনিসটার কোনো ওজন নেই, এই জিনিস দিয়ে আমি শত্রুপক্ষকে হারাবো। আমি বুঝতেই পারছি যে তুমি আসলে আমার বিরোধিতাই করছো। এবার সোফিয়া তো তখনই বলে যে তাই, তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না, তাহলে এই জিনিসটা একবার নিজের গায়ে ঠেকাও, আর ঠেকানোর সময় ওই সুইচটায় একটু চাপ দিও। এবার এই কথা শুনে অ্যালেক্স তো তখনই নিজের গায়ে ওই ইলেকট্রিক গিজার ঠেকায় এবং ঠেকানোর সাথে সাথেই সে একেবারে ইলেকট্রিক শক খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং সোফিয়া তখনই অ্যালেক্সের কোমর থেকে তার শিলমোহরটি খুলে নেয়। সোফিয়া মনে মনে বলে যে তুমি যদি শত্রুপক্ষকে হারাতে না পারো তাহলে সেই কাজটা আমিই করব। এবং সোফিয়া সেই শিলমোহর নিয়ে বাইরে বেরিয়ে আসে। সোফিয়া সকল সেনাবাহিনীর উদ্দেশ্যে বলে যে অ্যালেক্স আমাকে তার জায়গা মানে তার ভূমিকা পালন করতে বলেছে, তাই সে আমাকে তার শিলমোহরটি দিয়ে তার দায়িত্ব আমাকে সঁপে দিয়েছে। তাই এখন আমি তোমাদের নেতৃত্ব প্রদান করব। এবার ইউকিও তো প্রথমে এই কথায় একদমই বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে তো জানতো যে তার বস তার স্ত্রীকে কখনোই এত বড় একটা দায়িত্ব দিতে পারে না। কিন্তু সোফিয়া তো তাকে খুব বকা দেয় যে তুমি কি কানে কালা নাকি চোখে কানা, নাকি তুমি একটা আস্ত গাধা, তুমি দেখতে পারছো না যে শিলমোহরটা আমার হাতে, সুতরাং সমস্ত দায়িত্ব আমারই। এবং সোফিয়া সকলকেই সেই ইলেকট্রিক টিজার দেয় যে তোমাদের ওইসব তলোয়ার ফেলে দাও, এখন থেকে আমরা এই নতুন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাব। এবং সে তো একদম ঘোড়া হাঁকিয়ে যুদ্ধ করতে বেরিয়ে যায়।
অপরদিকে কিছুক্ষণ পর অ্যালেক্সের তো জ্ঞান ফেরে এবং সে জ্ঞান ফিরে খবর পায় যে সোফিয়া তার সেনাদের নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে গেছে। এবার অ্যালেক্স তো মনে মনে ভাবে যে সোফিয়া নিশ্চয়ই আমার সেনাবাহিনীকে কোনো ফাঁদে ফেলছে, যাতে শত্রুপক্ষ আমার সেনাবাহিনীকে খতম করে দিতে পারে। এবার অ্যালেক্স ও বাকি সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয় এবং সেখানে গিয়ে সে দেখে যে তার সমস্ত সেনাবাহিনী মরে পড়ে আছে এবং তার সবচেয়ে প্রিয় সেনাপতি ইউকিও মরে পড়ে আছে। এই দৃশ্য দেখিয়ে অ্যালেক্সের তো মন একদম ভেঙে যায় এবং সে একদম শিওর হয়ে যায় যে তার স্ত্রী তার মানে সত্যিই একজন বিশ্বাসঘাতক। তার স্ত্রী তাকে ধোঁকা দিয়ে তার সমস্ত সেনাকে খতম করেছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ইউকিও এবং অন্যান্য সৈন্যরা উঠে পড়ে। আসলে তারা কেউই মারা যায়নি। তারা সকলেই অ্যালেক্সের সাথে একটা ছোটখাটো প্র্যাঙ্ক করছিল। এবং ইউকিও তো তখনই বলে যে, "জেনারেল, আমরা এই নতুন অস্ত্রের সাহায্যে শত্রুপক্ষকে খুব সহজেই হারিয়ে দিতে পেরেছি। আসলে ওই ইলেকট্রিক তলোয়ার দিয়ে তারা তো খুব সহজেই শত্রুপক্ষকে ঘায়েল করে দিয়েছিল। আর শত্রুপক্ষের লোকেরা তখন তো লোহার বর্ম, লোহার তলোয়ার এইসব পড়ে থাকতো, যেগুলো কিনা তড়িতের খুবই ভালো পরিবাহী হয়। তাই জন্য তারা তো ইলেকট্রিক শককে খুব সহজেই খতম হয়ে গেছে এবং সোফিয়াও একদম স্মুথলি যুদ্ধ জয় করতে পেরেছে। এবার তারা তো তাদের শত্রুপক্ষকেও নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয় এবং অ্যালেক্স সোফিয়াকে ধন্যবাদ জানায়। অ্যালেক্স বুঝতে পারে যে সোফিয়া আগের সোফিয়ার মতো নয়। এই সোফিয়া সত্যি তাকে সাহায্য করেছে। এবার তখনই তো মহারাজের কাছ থেকে সোফিয়া এবং অ্যালেক্সের কাছে ডিক্রি আসে এবং সেই ডিক্রি অনুযায়ী মহারাজ অ্যালেক্সকে এখন কেবলমাত্র একজন জেনারেল না, তিনি ডিউকের পদে অ্যালেক্সকে প্রমোট করে দিলেন এবং তিনি তো অ্যালেক্সকে পুরস্কৃত করার জন্য তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে আসতে বলেন। এবার অ্যালেক্স আর সোফিয়া তো রাজপ্রাসাদে ফিরে আসে এবং অ্যালেক্স তখনই মহারাজকে জানায় যে মহারাজ, এই যুদ্ধ জয়টা কেবলমাত্র আমার জন্য হয়নি। সত্যি বলতে এই যুদ্ধ জয়ের পিছনে আমার ভূমিকা একদমই ছিল না। এবার মহারাজ তো তখনই মজা করে বলেন যে, তাহলে কার ভূমিকা ছিল? তোমার স্ত্রীর? এবং এই কথা শুনে রাজসভার অনেকেই হাসাহাসি শুরু করে দেয় যে একজন মহিলা সত্যিই বা কি করতে পারে। এবং অ্যালেক্স তো তখনই বলে যে সত্যি আমার স্ত্রীর ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। আসলে আমার স্ত্রী একজন আবিষ্কারক এবং তার আবিষ্কার করা নতুন এই অস্ত্রের সাহায্যেই আমরা শত্রুপক্ষকে হারাতে পেরেছি। এবার মহারাজ তো বলে ওঠে যে, "আমি তো শুনেছিলাম যে তোমার স্ত্রী নাকি একজন জুয়ারি, কিন্তু তার এরকম প্রশংসা শুনে আমার সত্যিই অবাক লাগছে। যাই হোক, শুনে খুব ভালোই লাগলো। তাই আমি তোমাদের দুজনকেই পুরস্কৃত করতে চাই।" এবার সোফিয়া আর অ্যালেক্স তো রাজপ্রাসাদ থেকে খুশি মনে বেরিয়ে আসে এবং অ্যালেক্স তখনই সোফিয়াকে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, সত্যি করে বলো তো তোমার কাছে এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো কোথা থেকে এলো?" এবং সোফিয়া বলে যে, "আমি তো তোমাকে বলেইছি এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস আমার কাছে আরো অনেক রয়েছে। তাদের তুলনায় এগুলো তো কিছুই না।" অ্যালেক্স বলে যে, "আমি কি তাহলে সেগুলো দেখতে পারি?" এবং সোফিয়া তো তখনই বলে ওঠে যে, "তাহলে আমাকে একটা কিস দাও।" কিন্তু অ্যালেক্স তো তখনও সোফিয়ার প্রতি পুরোপুরি গলেনি এবং সোফিয়া তো তখনই লাফিয়ে অ্যালেক্সের পিঠে উঠে পড়ে যে, "তাহলে আমাকে পিঠে করে বাড়ি নিয়ে চলো।" এবার আমরা অপরদিকে অ্যালেক্সের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা সোফিয়ার শ্বশুর শাশুড়িকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে তারা খবর পায় যে সোফিয়া যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছে এবং এই খবর শুনেই সোফিয়ার শ্বশুর শাশুড়ির তো মাথায় হাত পড়ে যায় এবং সোফিয়ার শ্বশুর তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সোফিয়ার শাশুড়ি তো বলে ওঠে যে, "হে ভগবান! এই বদমাইশ মেয়েটা আবারও আমাদের বাড়িতে ফিরে আসছে। ও যখন বাড়ি থেকে পালিয়েছিল আমরা ভেবেছিলাম এবার আমরা কটা দিন শান্তিতে থাকতে পারবো। কিন্তু ও যদি আবারও এই বাড়িতে ফিরে আসে ও তো আমাদের জীবন একদম মুশকিল করে দেবে।" আসলে সোফিয়া যখন তার শ্বশুরবাড়িতে থাকতো সে কেবলমাত্র তার শ্বশুর-শাশুড়ির থেকে টাকা আদায় করত। সে যেহেতু একজন জুয়ারি ছিল তাই জন্য জুয়া খেলার জন্য সে কেবলমাত্র সকলের থেকে টাকা নিত। টাকা না দিলে তাদেরকে রীতিমতো মারধর করত। এমনকি সোফিয়া তো তার বাড়ির চাকর-বাকরদের থেকেও টাকা নিত। তাই সকলেই তো সোফিয়ার ফিরে আসার কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। সোফিয়ার শ্বশুর তো বলে ওঠে যে, "যার কাছে যা টাকা আছে সবাই এক্ষুনি মাটিতে পুঁতে ফেলো। আমার কাছে যা টাকা আছে আমি এক্ষুনি আমার জুতোর মধ্যে লুকিয়ে ফেলছি। তোমাদের কাছে যা টাকা আছে সব তাড়াতাড়ি লুকিয়ে ফেলো।" এবার কিছুক্ষণের মধ্যেই অ্যালেক্স এবং সোফিয়া তাদের বাড়ির সামনে হাজির হয় এবং সোফিয়াকে দেখে সোফিয়ার শ্বশুর তো গল গল করে ঘামতে শুরু করে দেয় যে এই মেয়েটা আবারও আমাকে কি ধরনের অত্যাচার করবে কে জানে। এবার শ্বশুর মশাই তো বলে যে, "তোমরা এসে গেছো,
খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে এসো। কিন্তু হাঁটার সময় সোফিয়ার শ্বশুরের তো পা খোঁড়াচ্ছিল, কারণ তার জুতোর মধ্যে তো সে টাকা লুকিয়ে রেখেছিল। এবং সোফিয়া তো তখনই বলে ওঠে যে, বাবা, তোমার পায়ে কি কিছু হয়েছে? তুমি এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? দেখি তোমার পাটা দেখি। এবং তার শ্বশুর তো তখনই বলে ওঠে যে, না না না, আমার পায়ে কিছু হয়নি। আসলে দুদিন আগে আমার পাটা মুচকে গেছিল, তাই জন্যেই আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মানে তারা তো সকলে ভাবছিল যে যে বাঁচা কুচা ২-৫ টাকা আমাদের কাছে রয়েছে, সেই টাকাটা যেন এই মেয়েকে দিয়ে দিতে না হয়। এবার আমরা অপরদিকে অপর একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল এই সাম্রাজ্যের মহারাজের ভাইঝি হেলেন। এবং হেলেন মনে মনে অ্যালেক্সকে খুবই পছন্দ করত। হেলেন জানতো যে অ্যালেক্স আর সোফিয়ার সম্পর্ক একদমই ভালো না, তাই হেলেন ঠিক করেছিল যে সে মহারাজকে বলবে যাতে অ্যালেক্স সোফিয়াকে ডিভোর্স দিয়ে দেয় এবং তাকে বিয়ে করে। তাই জন্যই হেলেন ঠিক করে যে সে পরের দিন রাজসভায় খুবই সুন্দর একটা নৃত্য প্রদর্শন করবে, যাতে সে অ্যালেক্স এবং মহারাজ সকলেরই মন জয় করতে পারে। এবার আমরা পরের দিন রাজসভার দৃশ্য দেখতে পাই। পরের দিন অ্যালেক্সের এই রাজ্য জয়ের জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছিল। এবার সোফিয়া তো সেই দিন ঘুম থেকে উঠতে খুব দেরি করে, তাই সোফিয়ার পার্টিতে মানে রাজসভায় পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল। তার আগেই অ্যালেক্স চলে গেছিল। এবার অ্যালেক্সকে দেখে প্রথমে রাজার ভাই অর্থাৎ হেলেনের বাবা শিয়া অভিনন্দন জানায়। এবং সেও বলে যে, মহারাজ, এই খুশিতে আমার মেয়ে একটি সুন্দর নৃত্য প্রদর্শন করবে বলেছে। এবার হেলেন তো সেখানে সুন্দর পোশাক পরে আসে, এবং সে তো দারুণ মোহময়ী ভাবে একদম নাচ করে সবার মন জয় করে নেয়। এবং মহারাজ তো তখনই বলে যে, হেলেন, তুমি সত্যি আজকে খুব সুন্দর নৃত্য প্রদর্শন করেছো। বলো তুমি আমার থেকে কি চাও, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করতে রাজি আছি। এবার হেলেন তো তখনই একদম এক দৃষ্টে অ্যালেক্সের দিকে তাকিয়েছিল। মহারাজ বলে ওঠে যে, কি ব্যাপার, তুমি অ্যালেক্সের দিকে কেন তাকিয়ে আছো? এবং হেলেন তখনই বলে যে, মহারাজ, আমি আসলে অনেক দিন ধরেই জেনারেল অ্যালেক্সকে খুবই পছন্দ করি, তাই আমি চাই অ্যালেক্সকে বিয়ে করতে। এবার শিয়াও তো বলে ওঠে যে, হ্যাঁ মহারাজ, রাজ্যের সকলেই জানে যে অ্যালেক্সের স্ত্রী সোফিয়া কেমন মহিলা। যেখানে জেনারেলের উপর রাজ্যের এত বড় দায়িত্ব, সেখানে তার সাথে এমন একজন স্ত্রীকে মানায় না। তাই আপনি যদি তাদের ডিভোর্সের ব্যবস্থা করে হেলেনের সাথে তার বিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। এবার অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে, মহারাজ, আমি অলরেডি বিবাহিত এবং সোফিয়াকেই আমি কেবলমাত্র আমার স্ত্রী হিসেবে মানি, তাই অন্য কাউকেই আমি কখনোই বিয়ে করব না। এবার হেলেন তো বলে ওঠে যে, ওই মেয়েটার মধ্যে এমন কি রয়েছে, ও কোনো দিক থেকেই আমার কম্প্যারিজনে কিচ্ছু হতে পারবে না। এবং তখনই সেখানে সোফিয়া প্রবেশ করে। সোফিয়া বলে ওঠে যে, তুমি কে হে, যে আমার স্বামীকে আমার থেকে চুরি করে নিতে চাইছো? ঠিক আছে, দেখা যাক তোমার আর আমার মধ্যে আসলে কে বেশি ট্যালেন্টেড। আমাদের মধ্যে একটা কম্পিটিশন হোক। তুমি তো তোমার ট্যালেন্ট দেখিয়েই দিয়েছো, এখন আমি আমার ট্যালেন্ট দেখাবো। এবার হেলেন তো বলে ওঠে যে, তুমি বুঝতেই পারবে যে তোমার স্বামী আসলে কাকে পছন্দ করে। এবং সোফিয়া তো তখনই তাকে ঠাস করে এক চড় মারে, যে তোমার সাহস কি করে হয় আমার স্বামীর দিকে নজর দেওয়ার। এবার রাজকুমার শিয়াও তো তখনই কিছু একটা বলতে আসছিল, এবং তখনই সোফিয়া তার হাতে থাকা গিটারের বক্স দিয়ে শিয়াওয়ের মাথায় ঢাই করে এক বাড়ি মারে, যে তোমার সাহস হয় কি করে আমার মাঝখানে কথা বলার। এবার মহারাজ তো মনে মনে হাসছিল যে বেশ হয়েছে ওর মাথায় বাড়ি মেরেছে, কিন্তু মহারাজ বাইরে বাইরে কিছু বলে না। এবার সোফিয়া তার ট্যালেন্ট প্রদর্শন করে, এবং সোফিয়া তার বাক্স থেকে একটা ইলেকট্রিক গিটার বার করে। এবার তখনকার দিনে কেউই তো এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট দেখেনি, এবং সেই ইলেকট্রিক গিটার বাজিয়ে এবং দারুণ একটা গান গেয়ে সোফিয়া সকলেরই মন জয় করে নেয়। এবং হেলেনও তো কাইন্ড অফ স্বীকার করতে বাধ্য হয় যে সত্যি সোফিয়া বেশি ভালো ট্যালেন্ট দেখিয়েছে, সুতরাং ডিভোর্সের তো কোনো প্রশ্নই আসছে না। এবং সোফিয়া তো তখনই বলে ওঠে যে, মহারাজ, হেলেন আজকে যেটা করেছে তার জন্য কি আমি তাকে কোনো শাস্তি দিতে পারি? সেই অধিকার কি আমার আছে? এবং মহারাজ তো তখনই মনে মনে খুব হাসছিল যে, অধিকার তো তোমার নিশ্চয়ই আছে। মহারাজ বলে যে, নিশ্চয়ই, যেহেতু আমি অ্যালেক্সকে এখন একজন ডিউকের পদমর্যাদা দিয়েছি, তাই তার স্ত্রী হিসাবে তোমার নিশ্চয়ই অধিকার আছে। এবং সোফিয়া তো তখনই শাস্তি হিসেবে হেলেনকে একটি খামারে নিয়ে যায়, যেখানে তাকে শুয়োর আর মুরগি প্রতিপালন করার কাজ দেয়া হয়। এবং সোফিয়া তো মহা আনন্দে তার বদলা নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। এবার সোফিয়া বাড়ি ফিরে আসতেই তার যে দাসীটি ছিল সে তো তার কাছে আসে,
এবং আমরা দেখতে পাই যে দাসীটি তো ভীষণই টেনশনের মধ্যে ছিল। কারণ সে ভয় পাচ্ছিল যে সে টাকা দিতে না পারলে সোফিয়া হয়তো তাকে এবার খতমই করে দেবে। সোফিয়া বুঝতে পারে যে আগের সোফিয়ার এমনই ভয়ানক ইমপ্রেশন ছিল যে সকলেই তাকে ভয় পায়, তাকে বাজে ভাবে। তাই এখন তাকে এমন কিছু করতে হবে যাতে তার প্রতি সকলেরই মনোভাব বদলে যায়। এবার সোফিয়া তো ভাবে যে আমার কাছে তো অনেক রকমের জিনিস আছে যেগুলো দিয়ে আমি সকলের মন জয় করতে পারবো। তাহলে আমি কোনটা এখন ব্যবহার করব? সোফিয়ার মনে পড়ে যায় যে সে বাড়িতে ঢোকার সময় দেখেছিল যে তার শ্বশুর গলগল করে ঘামছে। তাহলে নিশ্চয়ই তার শ্বশুরকে একটা এসি বা কুলার দিলে সে খুশি হয়ে যাবে। এবং সোফিয়া তো সঙ্গে সঙ্গে একটি কুলার নিয়ে তার শ্বশুর শাশুড়ির ঘরে আসে। এবার তার শ্বশুর শাশুড়ি তো এই ধরনের অদ্ভুত একটা যন্ত্র দেখে খুবই অবাক হয়ে যায় এবং তারা বলে ওঠে যে এটা কি জিনিস। সোফিয়া বলে যে এটা একটা দারুণ জিনিস এবং এটা তোমাদের শান্তির ঘুম ঘুমোতে সাহায্য করবে। এবং শ্বশুর শাশুড়ি তো তখনই ভাবে যে শান্তির ঘুম, তার মানে নিশ্চয়ই আমাদের সারা জীবনের মতনই ঘুম পাড়ানোর কথা বলছে। মানে তারা ভাবে এটা হয়তো কোনো একটা ভয়ঙ্কর অস্ত্র যেটা তাদের জীবনই কেড়ে নেবে। এবং তারা তো সোফিয়াকে একদম ভিলেন ভাবতো। তাই জন্য তারা এই যন্ত্র নিয়ে নানা রকমের ভয়ঙ্কর চিন্তাভাবনা শুরু করে দেয় এবং তারা তো সোফিয়ার কাছে কান্নাকাটি শুরু করে দেয় যে দয়া করে আমাদের মেরো না। এবার এই খবর তো অ্যালেক্সের কাছে পৌঁছে যায় যে সোফিয়া নাকি তার বাবা-মার ঘরে এমন এক ভয়ঙ্কর যন্ত্র নিয়ে গেছে যাতে তাদের প্রাণ সংশয় হতে পারে এবং অ্যালেক্সও সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে। ওদিকে সোফিয়া শ্বশুর-শাশুড়ি তো ততক্ষণে তাদের কাছে বাঁচা-কুচা যে টাকা-পয়সা আছে সেগুলি বার করে দিতে শুরু করে। তার শ্বশুর তো তার ওই জুতোর মধ্যে থেকে টাকা বার করে যে, "সোফিয়া, আমার কাছে আর শেষ এইটুকু টাকাই ছিল। দয়া করে এই টাকা নাও আর আমাদেরকে তুমি মেরো না। আমাদেরকে ছেড়ে দাও।" সোফিয়া বলে ওঠে যে, "হ্যাঁ? তার মানে এই কারণে তুমি আগের দিন খোঁড়াচ্ছিলে? তোমরা আমাকে এতটা খারাপ ভাবো?" ততক্ষণে তো অ্যালেক্সও সেখানে এসে গেছিল যে, "তুমি আমার মা-বাবার সাথে কি করার চেষ্টা করছো?" এবং সোফিয়া বলে যে, "আমি তোমাদের কোনো ক্ষতিই করতে চাইছি না। আগের দিন তুমি এরকম গলগল করে ঘামছিলে তাই জন্য আমি আজকে এই কুলিং মেশিনটা এনেছি, যেটা ঠান্ডা হাওয়া তোমাদের ঘুমোতে সাহায্য করবে। তাই জন্যেই আমি বলেছিলাম তোমরা শান্তির ঘুম ঘুমোতে পারবে। কিন্তু তোমরা আমাকে এতটা খারাপ ভাবো?" এবং সোফিয়া বলে ওঠে যে এটার জন্য আমি তোমাদেরকেও দোষারোপ করছি না। কারণ সত্যিই আমি আগে এমন ব্যবহার করেছি যে এরকম ভাবাটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি তোমাদেরকে আর কোনো রকমের কমপ্লেন করার সুযোগ দেব না। আমি তোমাদের যোগ্য হয়ে দেখাবো। আশা করি অ্যালেক্সও আমাকে তাহলে আগের মতো ভালোবাসতে পারবে। এবার অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে তবুও আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারি না। কারণ আমি জানি যে জুয়ারি যারা হয় তারা কোনোদিনই এই নেশা ছাড়তে পারে না। তাই তুমি আদৌ কোনোদিন এটা ছাড়তে পারবে কিনা এই নিয়ে আমার সন্দেহ আছে। তবে তুমি যদি নিজেকে ভালো করে তোলো তাহলে আমি তোমাকে বিশ্বাস করতে পারি। এবং সোফিয়া তো তখনই বলে ওঠে যে এইটুকুই যথেষ্ট। আমি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেব যে আমি আসলেও তোমার যোগ্য কিনা। এবার সোফিয়া তো তার ঘরেতে এসে ভাবছিল যে কি করে সে অ্যালেক্সের মন জয় করতে পারবে। যতই হোক অ্যালেক্স আর সে স্বামী-স্ত্রী। কিন্তু অ্যালেক্সে তার মধ্যে সম্পর্কের দূরত্ব এতটাই যে তারা এক ঘরে অবধি থাকতো না। এবং তখনই সোফিয়ার সিস্টেম আরো একবার অ্যাক্টিভেট হয়ে যায়। সোফিয়ার সিস্টেম জানায় যে এখন সেই সিস্টেম আপগ্রেড হয়ে গেছে। তো এখন সোফিয়া আরো অনেক নতুন জিনিস প্রাচীন যুগে ব্যবহার করতে পারবে। এমনকি সে এমন অনেক ক্ষমতাও পাবে যেগুলো কিনা এখনো মডার্ন যুগেও আবিষ্কার হয়নি। সুতরাং তার গেম তো আরো স্ট্রং হয়ে গেল। অপরদিকে আমরা হেলেনকে দেখতে পাই এবং হেলেনের সাথে আমরা সোফিয়ার সৎ বোন রুবিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা দুজনে মিলে আবারও সোফিয়ার বিরুদ্ধে চক্রান্ত করছিল। হেলেন বলে ওঠে যে সোফিয়া আগের দিন রাজপ্রাসাদে আমাকে খুবই হেনস্থা করেছে। কোনো না কোনোভাবে তার প্রতিশোধ তো আমাদের নিতেই হবে। এবার রুবি তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আগেরবার তো আমি ওকে এই জুয়া খেলার নেশা ধরিয়েছিলাম। এবারেও আমি ঠিক ওই কাজই করব। তুমি তো জানোই যে এই নেশা হচ্ছে এমন এক জিনিস যা একবার ধরে গেলে আর ছাড়তে চায় না। এবং হেলেন তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আগেরবার আমরা এইভাবেই ওকে অ্যালেক্সের চোখে নিচু করেছিলাম, খারাপ করেছিলাম। ঠিক এইভাবেই আমরা আরো একবার ওকে অ্যালেক্সের চোখে খারাপ করব। এবার পরের দিনই রুবি হাজির হয় সোফিয়ার বাড়িতে এবং রুবি সোফিয়াকে বলে যে সোফিয়া, অনেক দিন হয়ে গেল তুমি আমার সাথে সরাইখানায় যাওনি। আমরা আগে একসাথে কত খেলা খেলতাম।
এবার সোফিয়া তো জানতোই যে আর হেলেন এরা দুজনে আগেরবার চক্রান্ত করেই তাকে এরকম খারাপ বানিয়েছিল। এবং সোফিয়া বলে ওঠে যে ঠিক বলেছো, দাঁড়াও আমি বাড়ি থেকে এক্ষুনি টাকা নিয়ে আসছি। এবং এই বলে সোফিয়া রুবির সাথে সরাইখানায় আসে, যেখানে তারা একে অপরের বিরুদ্ধে বাজি লাগিয়ে খেলা শুরু করে। এবার এটা এমন একটা খেলা ছিল যেটা বলা যায় অনেকটা গেসিং করার খেলা ছিল, যেখানে তারা একটা গ্লাসের তলায় কিছু ডাইস বা ছক্কা নিয়ে এরম করে নাড়াবে এবং তাদেরকে গেস করতে হবে যে তলায় কি কি সংখ্যা এসেছে, এবং যে সঠিক গেস করতে পারবে সে ওই রাউন্ডে টাকাটা পাবে। এবার এই খেলা তো সোফিয়া এবং রুবি একে অপরের বিরুদ্ধে খেলতে শুরু করে। এবং প্রথম দিকে সোফিয়া তো একদমই খেলতে পারছিল না, এবং বলা যায় সে একের পর এক দান হেরে যাচ্ছিল। অপরদিকে রুবি তো একদম ভালো খেলছিল এবং সে সবকটা সঠিক গেস করতে পারছিল এবং সমস্ত টাকা সেই পেয়ে যাচ্ছিল। এবং তারা যখন খেলায় মত্ত ছিল, অপরদিকে অ্যালেক্সের কাছে পৌঁছে গেছিল হেলেন। এবং হেলেন তো অ্যালেক্সকে বলে যে অ্যালেক্স, তুমি কি ভেবেছিলে তোমার স্ত্রী আবারও ভালো হয়ে গেছে? কিন্তু তুমি জানো না, ওকে কিছুক্ষণ আগেই সরাইখানায় দেখা গেছে ও আবারও ওর আগের অভ্যাসে ফিরে গেছে। মানে তারা তো এটাই চাইছিল যাতে অ্যালেক্সের সামনে তারা প্রমাণ করতে পারে যে সোফিয়া আদেও ভালো হয়নি। এবার আমরা দেখতে পাই সোফিয়া তো ওইদিকে খেলায় হেরে যাচ্ছিল। এবং তখনই সোফিয়া মনে মনে ভাবে যে রুবি, এখন তো সবে খেলা শুরু হয়েছে, আমি খুব ভালো করেই জানি যে তুমি কি করে এই খেলায় যেতো, আর তোমাকে কি করে এই খেলায় হারাতে হবে সেটাও আমি খুব ভালো করে জানি। আসলে রুবির সাথে এই যে সরাইখানার মালিক ছিল তার একটা ডিল ছিল, এবং তারা একটা কার সেচের মাধ্যমে এই ব্যাপারটা করত। টেবিলের তলায় একটা প্যাডেল মতো রাখা থাকতো যেটা রুবি পা দিয়ে টিপতো, যার ফলে সে ওই ডাইসগুলি ম্যানিপুলেট করতে পারত। এবং এইভাবেই সে প্রতিবার খেলায় জিতে যেত, সঠিক গেস করতে পারত। এবার সোফিয়া কি করে, তার যে সেই ইলেকট্রিক টিজারটা ছিল সেটা ওই প্যাডেলের ওপর রেখে দেয়। ফলে রুবি যখনই পা দিয়ে ওই প্যাডেলটা টিপতে যায় তখনই তার পায়ে ভয়ানক ইলেকট্রিক শক লাগে, এবং সে তো ইলেকট্রিক শক খেয়ে একদমই কম্পমান হয়ে উঠেছিল। এবং তখনই সোফিয়া ইচ্ছে করে তার গায়ে চা ঢেলে দেয়, যে বাবা তোমার গায়ে চা পড়ে গেল। এবং জল পড়ার সাথে সাথে, মানে তরল দ্রব্য পড়ার সাথে সাথে ইলেকট্রিক শক তো আরো ম্যাগনিফাইড হয়ে যায়, এবং রুবির অবস্থা তো খারাপ হয়ে যায়। এবং তখনই সোফিয়া তার আল্টিমেট ওয়েপন ইউজ করে। মানে এখন তো সোফিয়া তার সিস্টেমের মাধ্যমে অনেক আপগ্রেডেড ক্ষমতাও পেয়ে গেছিল, এবং তার মধ্যে একটা ক্ষমতা ছিল কোনো কিছুর মধ্যে দিয়েও দেখতে পাওয়া। মানে গ্লাসের মধ্যে দিয়েও সে দেখতে পাচ্ছিল যে ডাইসে কি কি নাম্বার এসেছে। এবং এভাবে সোফিয়া তো একের পর এক রাউন্ড জিততে থাকে, এবং রুবির জেতার সমস্ত টাকাই সোফিয়ার হয়ে যায়। এবার রুবি তো তখনই বলে ওঠে যে টাকা জিতে এত খুশি হওয়ার মতো কিছু হয়নি, কারণ তোমার স্বামী কিছুক্ষণের মধ্যেই এখানে আসছে, তার চোখে যখন তুমি ধরা পড়ে যাবে তখন তোমার কি হবে? এবার কিছুক্ষণের মধ্যেই তো অ্যালেক্স সেখানে চলে আসে, এবং রুবি তো বলে ওঠে যে অ্যালেক্স দেখো, সোফিয়া আবারও তোমার বিশ্বাস ভাঙলো, ও তোমাকে কথা দিয়ে আবারও এখানে এসেছে। এবং অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে রুবি, তোমার লজ্জা করে না? তুমি সোফিয়ার বোন হয়ে ওকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছো। তুমি আমাদের মাঝখানে আমাদের দাম্পত্য জীবন নষ্ট করার চেষ্টা করছো, আমাদের মাঝখানে বিভেদ তৈরি করার চেষ্টা করছো। সত্যি তোমার কিছু পারিবারিক শিক্ষা দরকার। এবার রুবি তো অবাক হয়ে যায় যে অ্যালেক্স সবকিছু দেখার পরও এমনটা কেন বলছে। এবং আমরা দেখতে পাই যে আসলে তখন কি হয়েছিল। যখন রুবি সোফিয়াকে সরাইখানায় যাওয়ার জন্য ডাকতে এসেছিল তখন সোফিয়া টাকা আনবে বলে ঘরে গেছিল, এবং তখনই সোফিয়া সব কথা অ্যালেক্সকে খুলে বলেছিল যে রবি কিন্তু আবারও আমাকে খেলার জন্য নিয়ে যেতে এসেছে, এবং আমি সেখানে গিয়ে ওর আসল পোল সবার সামনে খুলে দেব। তাই অ্যালেক্স আগে থেকেই জানতো যে সোফিয়া এখানে কোনো রকম বদমাইশি করতে আসেনি। এবার সোফিয়া তো তখনই বলে ওঠে যে রুবি, আমি না হয় বাজে, আমি না হয় এসব কাজ করি, কিন্তু তুমি কি করে প্রত্যেকবার সঠিক উত্তর দিচ্ছিলে সেটা বলো তো। তোমার সাথে কি তাহলে সরাইখানার মালিকের কোনো যোগাযোগ আছে নাকি? আর এত লোককে তার মানে তুমি ঠকাচ্ছ, তাহলে তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কিন্তু তখনই সেখানে রুবি এবং সোফিয়ার বাবা মন্ত্রী সেন হাজির হয়। এবার মন্ত্রী সেনকে দেখে সোফিয়া তো মনে মনে ভাবে যে আগে বাবা আমাকে আর মাকে ভালোই বাসতো, কিন্তু ৩ বছর আগে আমার মা হঠাৎই নিখোঁজ হয়ে যায়।
তারপরে বাবা রুবি এবং তার মাকে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকেই আমার কদর কমে যায় এবং বাবা আমাকে অ্যালেক্সের সাথে বিয়েও দিয়েছিল নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। সুতরাং তার বাবার সাথে তার যে খুব একটা ভালো সম্পর্ক ছিল সেটা বলা যায় না। এবার মন্ত্রী সেন তো তখনই সোফিয়াকে চড় মারতে যাচ্ছিল যে, "তুমি তোমার বোনকে শাস্তি দেবে?" এবং তখনই মন্ত্রী সেনের হাত অ্যালেক্স ধরে নেয়। অ্যালেক্স বলে যে, "মন্ত্রী সেন, তোমার মেয়েকে কিভাবে পারিবারিক শিক্ষা দিতে হয় বা কিভাবে মানুষ করতে হবে সেটা তো তুমি খুব একটা জানো বলে মনে হয় না। তোমার সাহস হয় কি করে যে তুমি আমার স্ত্রীর ওপর হাত তুলছো? একজন জেনারেল হিসেবে আমি কখনোই আমার স্ত্রীর গায়ে কাউকে হাত দিতে দেব না।" এবার এই নিয়ে তাদের মধ্যে তো তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং সোফিয়া তখনই বলে ওঠে যে, "ঠিক আছে, তাহলে মহারাজের কাছেই যাওয়া যাক বিচার চাওয়ার জন্য।" এবার সকলেই তো মহারাজের কাছে হাজির হয় এবং রুবি তখনই বলে ওঠে যে, "মহারাজ, সোফিয়া আসলে চিটিং করে জিতেছে। সুতরাং শাস্তিটা সোফিয়ারই পাওয়া দরকার।" এবার মহারাজ তো বলে যে, "তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে সোফিয়া চিটিং করে জিতেছে? তাহলে এখনই আমার সামনে সেটা দেখাও। যদি প্রমাণিত না হয় তাহলে তো কোনো দোষ এইভাবে দেওয়া যাবে না।" এবং তখনই মহারাজের সামনে আবারও ঐরকম গ্লাস এবং ডাইস নিয়ে আসা হয়। এবার সোফিয়া তো আসলেই যে চিটিংটা করেছিল সেটা কারোর ধরার কথা ছিল না। কারণ সে তো তার স্পেশাল পাওয়ার ব্যবহার করেছিল এবং মহারাজের সামনেও কোনো রকম কারচুপি ছাড়াই সে ঠিকঠাক গেস করতে পারে যে কত নম্বরের ছক্কা রয়েছে। তাই মহারাজের সামনে এটা প্রমাণিত হয় না যে সোফিয়া কোনো রকমের চিটিং করেছে। তাই শাস্তিটা রুবিকেই পেতে হয়। এবং সোফিয়া তখনই বলে যে, "মহারাজ, আমি জানি যে শহরে প্রচুর সরাইখানা আছে যেখানে এ ধরনের বাজি ধরার খেলা হয় বা বলা যায় জুয়া খেলা হয়। তাই আমি চাই যে আপনি এই সমস্ত ডেনগুলি বন্ধ করে দিন, যাতে আমরা আমাদের সাধারণ মানুষকে এই নেশা থেকে বাঁচাতে পারি। কারণ এটাই হচ্ছে সবচেয়ে সঠিক ব্যবস্থা বা সবচেয়ে সঠিক পদক্ষেপ কোনো সমস্যার সমাধান করার জন্য, সেটাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলা।" এবং মহারাজ তো সোফিয়ার এই কথা শুনে খুবই খুশি হয় যে সত্যিই সোফিয়া খুব কাজের একটা কথা বলেছে। এবং মহারাজ সঙ্গে সঙ্গে এই সমস্ত যে সমস্ত সরাইখানা বা জুয়ার ঠেকগুলি ছিল সেগুলো ব্যান করে দেন। এবার অপরদিকে আমরা রুবি এবং হেলেনকে দেখতে পাই। তাদের তো একের পর এক প্ল্যান একদম বরবাদ হয়ে যাচ্ছিল এবং হেলেন তো তখনই বলে ওঠে যে, "একটা কাজ করো, এই সরাইখানার যে সমস্ত মালিকরা ছিল তাদের কাছে কথাটা রটিয়ে দাও যে সোফিয়ার জন্যই তোমাদের এই ব্যবসা নষ্ট হলো। তাহলে তারাই আমাদের হয়ে সোফিয়ার থেকে বদলা নিয়ে নেবে। আমাদের আর কিছু করতে হবে না।" মানে হেলেন তো মনে মনে এখনো আশা করছিল যে অ্যালেক্সকে আল্টিমেটলি সেই বিয়ে করবে। এবার আমরা পরের দিন সোফিয়াকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সোফিয়া তো বাজারে কেনাকাটি করতে গেছিল এবং সে নানা রকমের মেকআপের জিনিস দেখছিল। কিন্তু তখনই হঠাৎ করে তাকে অপহরণ করা হয় এবং তার দাসীটি কিছুক্ষণের জন্য অন্যদিকে গেছিল, তখনই তাকে অপহরণ করা হয়েছিল। সোফিয়ার মাথার কাঁটাটা তো সেখানেই খুলে পড়ে গেছিল। এবার সোফিয়ার দাসী এসে সোফিয়াকে তো দেখতে পায় না, কিন্তু মাথার কাঁটাটা সেখানে দেখতে পায় এবং সে বুঝতে পারে সোফিয়ার কিছু একটা বিপদ হয়েছে। এবার সোফিয়াকে যারা অপহরণ করেছিল তারা তো ওই ক্যাসিনোগুলোর লোক ছিল এবং তারা বলে ওঠে যে, "তোমার জন্যই আমাদের ব্যবসা বন্ধ হয়েছে, তাই তোমাকে আমরা ছাড়বো না।" এবার সোফিয়া তো তখনই তার সিস্টেমের সাহায্যে হাতে একটি ছুরি নিয়ে নেয় এবং সেই ছুরি দিয়ে সে নিজের দড়িটা কেটে ফেলার চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে অপহরণকারীরা সোফিয়ার ওপর তরোয়াল চালাতে যায়। কিন্তু ততক্ষণে সেখানে অ্যালেক্স চলে আসে এবং অ্যালেক্স এসে সোফিয়াকে সেখান থেকে বাঁচায়। কিন্তু এই সব অপহরণকারীদের সাথে যুদ্ধ করতে গিয়ে একটা তীর অ্যালেক্সের বুকে লাগে। এবার অ্যালেক্স আর সোফিয়া তো বাড়িতে ফিরে আসে এবং সোফিয়া অ্যালেক্সের চিকিৎসায় সাহায্য করছিল। এবার সোফিয়া তো সবসময় চাইতো তার হ্যান্ডসাম হাজবেন্ডের সাথে একটু রোম্যান্স করতে বা একটু ঘনিষ্ঠ হতে, কিন্তু তার হ্যান্ডসাম হাজবেন্ড কিন্তু তখনও পুরোপুরি গলেনি। এবার ওদিকে হেলেনও তো খবর পায় যে অ্যালেক্স আহত হয়েছে এবং হেলেন মনে মনে ঠিক করে নেয় যে এটাই আমার কাছে সুবর্ণ সুযোগ, আমি এমন কাজ করব যাতে অ্যালেক্স আমার সাথে ঘনিষ্ঠ হতে বাধ্য হবে। এবং এই বলে হেলেন অ্যালেক্সের সাথে দেখা করতে যায় এবং সাথে সে একটি বিশেষ সুগন্ধি ধূপ নিয়ে গেছিল, যেটা কিনা আসলে একটা উত্তেজক পদার্থ ছিল। এবার সেই গন্ধে অ্যালেক্স তো উত্তেজিত হয়ে পড়ে এবং হেলেন তো তখনই অ্যালেক্সের সাথে রোম্যান্স করতে যাচ্ছিল, কিন্তু তখনই সোফিয়া সেখানে ঢুকে পড়ে এবং সে তো ঘাড় ধাক্কা দিয়ে হেলেনকে সেখান থেকে বার করে দেয় এবং সোফিয়া এতদিন যেটা চাইছিল সেই স্বপ্নটাও তার পূরণ হয় এবং সে তার স্বামীর সাথে আলটিমেটলি রোম্যান্স করতে পারে। এবং অ্যালেক্সা তো তার কাছে স্বীকার করে যে, "আমি জানি না কবে থেকে তুমি বদলে গেলে,
তবে এখন সত্যি বলতে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত আর থাকতে পারি না। আমি আগে তোমাকে অনেক অবহেলা করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্দেহ করেছি। কিন্তু কথা দিচ্ছি এখনের পর থেকে আমি আর তোমার প্রতি এই ধরনের কিচ্ছু করব না। তোমাকে ভীষণ সামলে রাখবো। মানে তাদের সম্পর্কটা একদম ভালো একটা হেলদি সম্পর্ক হয়ে গেছিল। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সোফিয়াকে তার দাসী জানায় যে সোফিয়ার বাবা তাকে ডেকে পাঠিয়েছে। এবার সোফিয়া তো মনে মনে জানতোই যে তার বাবা এতটাও ভালো না যে তার সাথে সম্পর্ক ভালো করার জন্য তাকে ডাকবে। কিন্তু সোফিয়া তারপরেও তার বাবার বাড়িতে যায়, কারণ সোফিয়ার একটা বিষয় নিয়ে খুবই সন্দেহ ছিল যে ৩ বছর আগে তার মা হঠাৎ করে কোথায় নিখোঁজ হয়ে গেল। নিশ্চয়ই এটার পিছনে কোনো একটা রহস্য রয়েছে, আর এই রহস্যটা জানতে হলে তাকে তার বাবার বাড়িতে যেতেই হবে। এবার সোফিয়া তার বাবার বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে আমরা সোফিয়ার বাবা মন্ত্রী সেনকে দেখতে পাই, তার বোন রুবিকে দেখতে পাই এবং রুবির মা জুলিয়াকে দেখতে পাই। এবার জুলিয়া আর রুবি দুজনেই তো শয়তান ছিল এবং মন্ত্রী সেন তো তখনই বলে ওঠে যে সোফিয়া, তুমি এখনই রুবির কাছে ক্ষমা চাইবে, কারণ তুমি আগের দিন রুবির সাথে যেটা করেছো সেটা অত্যন্ত অন্যায়। এবার সোফিয়া তো তখনই বলে ওঠে যে আমি কখনোই ওর কাছে ক্ষমা চাইবো না। ক্ষমা যদি কারো চাইতেই হয় তাহলে সেটা ওর চাওয়া উচিত আমার কাছে। এবার এই নিয়ে তাদের মধ্যে তো ঝামেলা লেগে যাচ্ছিল এবং তখনই সেখানে অ্যালেক্স হাজির হয়। এবার যেহেতু অ্যালেক্স এখন একজন ডিউকের পদমর্যাদায় ছিল, তাই মন্ত্রী সেন বেশি কিছু একটা বলতে পারে না। এবার মন্ত্রী সেন, জুলিয়া এবং রুবি তো নিজেদের মধ্যে আলোচনা করছিল যে সোফিয়া তো বড্ড খতরনাক হয়ে গেছে, ও তো আর আগের মতো নেই। আর তাছাড়া এখন যদি ও ওর মায়ের ব্যাপারে সত্যিটা জানতে পারে তাহলে কি হবে? তাহলে তো ও আমাদের একদমই ছাড়বে না। এবং তখনই মন্ত্রী সেন বলে ওঠে যে তাহলে তো আমাদের একটাই কাজ করতে হয়, আর সেটা হচ্ছে সোফিয়াকে খতম করে দেওয়া, যাতে ও ওর মায়ের ব্যাপারে কোনোদিন সত্যিটা জানতেই না পারে। এবং এই কথা শুনে জুলিয়া বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, এই ব্যাপারটা আমরাই সামলে নেব। এবার অপরদিকে আমরা সোফিয়া আর অ্যালেক্সকে দেখতে পাই এবং অ্যালেক্স তো বলে যে সোফিয়া, তুমি যাই প্ল্যান করো না কেন, সব প্ল্যানেই আমি তোমার সাথে আছি। আমি জানি যে তুমি কিছু একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো। এবং তারা যখন কথা বলছিল তখনই সেখানে রুবি হাজির হয়। এবার রুবি তো হাতে করে এক বাটি স্যুপ নিয়ে এসেছিল। রুবি বলে যে দিদি, আমি তোমার সাথে যা করেছি খুব খারাপ করেছি, তাই জন্য সরি বলতেই আমি এই স্যুপটা এনেছি। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে এই স্যুপটা প্লিজ খেয়ে নাও। আমাদের সিস্টারহুডের খাতিরে তুমি এটা দয়া করে গ্রহণ করো। এবার সোফিয়া তো তখনই সেই স্যুপটা পান করে এবং রুবি তো একদম বিজয়ীর হাসি হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ তারা তো জানতো ওই যে স্যুপ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সোফিয়া মারা যাবে। এবার রুবি আর তার মা ঘরের বাইরেই দাঁড়িয়ে ছিল এবং তখনই তারা ভিতর থেকে অ্যালেক্সের আওয়াজ শুনতে পায় যে কি হলো, সোফিয়া শ্বাস নিচ্ছে না কেন, সোফিয়া কি তাহলে মারা গেল? এবং তারা বুঝতে পারে তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। তারা তো সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে আসে এবং জুলিয়া তো তখনই চেক করে বলে যে সোফিয়া সত্যিই মারা গেছে। এবার অ্যালেক্স তো তখনই বলে ওঠে যে এবার আমার কি হবে, আমার কেরিয়ার সবে শুরু হয়েছিল, এখন যদি লোকেরা জানতে পারে যে আমার স্ত্রী হঠাৎ করে অপঘাতে মারা গেছে তাহলে তো আমার ইমেজটা একদম নষ্ট হয়ে যাবে। তোমরাই বলো যে আমি কি করব? এবার জুলিয়া তখনই বলে ওঠে যে কোনো চিন্তা করো না, সোফিয়াকে সরানোর আমাদের কাছে একটা পদ্ধতি আছে। এবং তারা সোফিয়ার দেহ নিয়ে এবং অ্যালেক্সকে নিয়ে তাদের বাড়ির পিছন দিকের উঠোনে আসে। জুলিয়া বলে যে এখানেই কবর খুঁড়ে তুমি তোমার স্ত্রীকে পুঁতে দাও, আমরা এই ঘটনা কাউকে বলবো না, তাড়াতাড়ি করো। এবার অ্যালেক্স তো বলে ওঠে যে ঠিক আছে, এই শেষ মুহূর্তের কাজটুকু আমি করছি। এবার জুলিয়া আর রুবি সেখান থেকে চলে যায় এবং অ্যালেক্স নিজেই সেখানে কবর খুঁড়ছিল এবং অ্যালেক্স তখনই সোফিয়াকে আবারও একটি ওষুধ শুকিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। আসলে সোফিয়া অজ্ঞান হওয়ার একটা ওষুধ খেয়ে নিয়েছিল, তাই জন্যই জুলিয়া ভেবেছিল সে হয়তো মারা গেছে এবং ওই যে বিষাক্ত স্যুপটা সোফিয়া খেয়েছিল সেটার অ্যান্টিডোটও সোফিয়া আগে থেকেই খেয়ে রেখেছিল। তাই জন্য সোফিয়ার ওই বিষ পান করেও কিছুই হয়নি। সোফিয়া বলে যে আমাদের প্ল্যানের প্রথম ধাপ সাকসেসফুল হয়েছে, এবার দ্বিতীয় ধাপের পালা, চলো এবার আমাদের কাজ শুরু করে দিতে হবে। এবার রাতের বেলা জুলিয়া তো মহানন্দে ঘুমিয়ে গেছিল যে আমার প্ল্যান সাকসেসফুল, সোফিয়া খতম, তাই আমার আর কোনো বিপদ নেই। কিন্তু তখনই হঠাৎ তার ঘরে ঢুকিয়ে এক ভয়ঙ্কর আত্মা, সোফিয়ার আত্মা।
এবং সোফিয়ার আত্মা বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে? তুমি আমাকে বিষ দিয়েছিলে, তার মানে তুমি আমাকে মেরে ফেলেছো। তুমি একইভাবে আমার মায়ের সাথেও কিছু একটা করেছো, তাই না? সত্যি করে বলো কি করেছো? এবং অ্যালেক্স তো বাইরে থেকে মেশিনের সাহায্যে ধোঁয়া ছাড়ছিল, যাতে করে পুরো বিষয়টা জুলিয়ার আরো বেশি রিয়েলিস্টিক মনে হয়। এবং জুলিয়া তো তখনই ভয় পেয়ে বলে ওঠে যে তোমার মাকে আমি কিছু করিনি, তোমার মাকে যা করার তোমার বাবাই করেছে। তোমার বাবাই তোমার মাকে স্টাডি রুমে বন্দি করে রেখেছে। এবার এই কথা শুনে সোফিয়া আর অ্যালেক্স তো সঙ্গে সঙ্গে তার বাবার স্টাডিতে যায় এবং তারা বুঝতে পারছিল যে এখানেই কোনো একটা গুপ্ত দরজা রয়েছে। এবং সেখানেরই একটা শেলফ মতো ছিল, যেখানে একটা ফুলদানি সরাতেই গুপ্ত দরজাটি খুলে যায়, যেখানে আমরা সোফিয়ার মাকে দেখতে পাই। অর্থাৎ সোফিয়ার মাকে এতদিন বন্দি করে রাখা হয়েছিল। ইচ্ছা করেই সোফিয়ার বাবা এমনটা করেছিল যাতে সে তার দ্বিতীয় বউকে ঘরে আনতে পারে। এবং এই খবর মহারাজের কাছে পৌঁছতে মহারাজ তো সঙ্গে সঙ্গে জুলিয়া, রুবি এবং সোফিয়ার বাবাকে কারাগারে বন্দি করে এবং সোফিয়া তার মাকে সেফলি বাড়িতে ফিরিয়ে আনে। অপরদিকে সোফিয়া আর অ্যালেক্সের সম্পর্ক তো আগের থেকে অনেক মিষ্টি হয়ে গেছিল। এবার আমরা দেখতে পাই সোফিয়া তাদের বাড়ির যে হিসাব রক্ষক ছিল তার সাথে কথা বলছিল। এবার সোফিয়া তো দেখে যে তাদের বাড়ির কোনো সেভিংসই নেই, তাদের জমানো টাকা বলতে কিছুই নেই, এমনকি যা টাকা ছিল তাও সব খরচ হয়ে গেছে। এবার সোফিয়া তো তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আমাদের বাড়ির ইনকাম তো খুব একটা কম না, তাহলে সব টাকা খরচ কি করে হয়ে গেল? এবং হিসাব রক্ষক জানায় যে ম্যাডাম, আপনি তো সবার থেকে টাকা নিয়ে নিয়ে সেই টাকা নষ্ট করেছেন নানা রকমের বাজি খেলে। তাহলে আপনি জানেন না যে টাকা কোথায় গেল? এবং সোফিয়া ঠিক করে যে যেহেতু সেই এইসব টাকা নষ্ট করেছে, তাই তার পরিবারকে রিস্টোরও তাকেই করতে হবে। এবং সোফিয়া একটা নতুন বিজনেস ওপেন করে, যেখানে সে মডার্ন যুগের বিভিন্ন রকমের মেকআপ প্রোডাক্ট প্রাচীন যুগে নিয়ে আসে এবং সেই মেকআপ প্রোডাক্ট সে বিক্রি করতে শুরু করে। এবার সোফিয়া তো তার দোকান শুরু করে, যেখানে সে মডার্ন যুগের লিপস্টিক থেকে শুরু করে নানা রকমের আইশ্যাডো কম্প্যাক্ট নানা রকমের জিনিস এনেছিল। কিন্তু প্রাচীনকালের লোকেরা তো এই ধরনের জিনিসগুলো কি করে ব্যবহার করবে সেই সম্বন্ধে কিছু জানতো না। আর সোফিয়ার ইমেজও তো খুব একটা ভালো ছিল না যে লোকে এক কথাতেই তাকে বিশ্বাস করে নেবে। তাই তারা তো সন্দেহ প্রকাশ করে যে তুমি যে জিনিসগুলো এনেছো সেগুলো আমরা কখনোই দেখিনি, এগুলো আদেও আমাদের জন্য ভালো হবে কিনা, কার্যকরী হবে কিনা সেটার প্রমাণ কোথায়? এবার সোফিয়া তখনই জনগণের মধ্যে একটি মেয়েকে খেয়াল করে, যার মুখে কিছু অ্যাকনে মার্কস মতো ছিল। এবং সোফিয়া বলে যে তোমরা ভালো করে এই মেয়েটাকে দেখো, এই মেয়েটার কিছু ডার্ক সার্কেল রয়েছে চোখের তলায়, কিছু অ্যাকনে মার্কও রয়েছে। এবার আমি এই মেয়েটার মেকআপ করাবো, তারপর তোমরা দেখবে তাকে কেমন লাগে। এবার সোফিয়ার মেকআপের পর মেয়েটির রূপ তো একদম বদলে গেছিল এবং সেই দেখে জনগণও কনভিন্সড হয় যে সত্যি এই মেকআপটা কার্যকরী এবং সকলেই সোফিয়ার প্রোডাক্ট কিনতে শুরু করে। এবার এই নতুন দোকানের কথা হেলেনের কানে পৌঁছে যায় এবং হেলেন তো সেই দোকানের সামনে এসে দেখে যে এটা সোফিয়ার দোকান। এবং সঙ্গে সঙ্গে হেলেন ঠিক করে যে সোফিয়ার মান সম্মান তো আমাকে নষ্ট করতেই হবে এবং সে তার এক দাসীকে বলে যে সোফিয়ার দোকান থেকে আমার জন্য জিনিস কিনে নিয়ে আসো, মানে মেকআপ প্রোডাক্ট কিনে নিয়ে আসো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই সোফিয়া তার দোকানের হিসাব টিসাব দেখছিল এবং তখনই আমরা দেখতে পাই যে অ্যালেক্স সোফিয়াকে একটা উপহারও দিয়েছিল, খুব সুন্দর একটা চুলের কাটা, যেটার জন্য সোফিয়ার মনটা খুবই ভালো ছিল। কিন্তু তখনই হঠাৎ করে তার দোকানের সামনে গোলযোগ সৃষ্টি হয় এবং আমরা দেখতে পাই যে তার দোকানের সামনে হেলেন এসেছিল এবং হেলেন মুখে একটা মাস্ক লাগিয়ে এসেছিল। হেলেন বলে যে তোমার মেকআপ প্রোডাক্ট মেখেই আমার মুখের এমন অবস্থা হয়েছে, তাই তুমি এই ব্যবসা এখনই বন্ধ করো, তোমার জিনিসপত্র ব্যবহার করলে লোকজনেরা তো এই দুর্দশা হবে। এবার সোফিয়া তো বলে ওঠে যে তুমি মিথ্যে বলছো, আমার জিনিসে কখনো এমনটা হতেই পারে না, আর তুমি মিথ্যে বলছো কিনা সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। এবং সে তখনই তার সিস্টেম থেকে একটি লাই ডিটেক্টর মেশিন সেখানে নিয়ে আসে। এবার প্রথমেই একজন সাধারণ মানুষের ওপর সেটা পরীক্ষা করা হয় এবং তার উত্তরগুলি দেখে বোঝা যায় যে সত্যি এই লাই ডিটেক্টর মেশিনটি একদম ঠিকঠাক কাজ করে। এবং তারপরই সেটা হেলেনের মাথায় পরিয়ে দেওয়া হয়। এবার সে তো হেলেনকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো এই দাগগুলো তোমার মুখে কি করে হলো? এবার হেলেন যতই মিথ্যে কথা বলতে থাকে সেই লাই ডিটেক্টর হেলেনের মাথায় ততই চেপে বসতে থাকে এবং হেলেনের মাথা তো ব্যথা হতে থাকে
এবং হেলেন স্বীকার করতে বাধ্য হয় যে এগুলো আসলেই নকল। তার মুখে কিছুই হয়নি। সে মেকআপের মাধ্যমে এরকম র্যাশ টাইপের মেকআপ-টেকআপ করে এখানে এসেছে সোফিয়াকে ফাঁসানোর জন্য। ফলে হেলেনের প্ল্যান আরও একবার আনসাকসেসফুল হয়ে যায় এবং হেলেন তখনই ঠিক করে যে সোফিয়াকে যদি আমি হারাতে না পারি বা অপদস্থ করতে না পারি, তাহলে ওর এই দোকানটাই আমি ধ্বংস করে দেব। এবং হেলেনের কিছু লোকেরা গিয়ে সোফিয়ার দোকানে আগুন লাগিয়ে দেয়। এবার সোফিয়া তো এই খবর পেয়ে দোকানে ছুটতে ছুটতে যায়, কারণ তার মনে ছিল যে দোকানে অ্যালেক্সের দেওয়া সেই উপহারটা ছিল এবং আগুনের মধ্যেও সোফিয়া সেই দোকানে ঢুকে পড়ে সেই মাথার কাঁটাটা পুনরুদ্ধার করার জন্য। কিন্তু তখনই সেখানে অ্যালেক্স হাজির হয় এবং অ্যালেক্স সোফিয়াকে বাঁচিয়ে সেখান থেকে বার করে। এবার অ্যালেক্স তো সোফিয়ার ওপর খুব রেগেছিল যে তুমি আবারও কেন ভেতরে গেলে, এবং সোফিয়া তো তাকে এক্সপ্লেন করে যে কারণ তোমার দেয়া উপহারটা ওখানে ছিল আর এটাই তোমার দেওয়া আমাকে প্রথম উপহার, তাহলে এটা আমি কি করে আগুনে হারাতে দিতাম। এবার অ্যালেক্স তো বুঝতে পারে যে সত্যি সে তো সেইভাবে সোফিয়াকে কোনো উপহারই দেয়নি বা তাকে কখনোই এরকম ভালোভাবে প্যাম্পার করেনি। এবং অ্যালেক্স বলে যে ঠিক আছে, কালকেই আমি তোমাকে শপিং এ নিয়ে যাব, তোমার যা ইচ্ছা তুমি তাই কিনতে পারবে। এবার পরের দিন তারা দুজন তো শপিং করতে আসে, কিন্তু আমরা দেখতে পাই যে অ্যালেক্স কিছুটা চিন্তিত ছিল। এবার সোফিয়া তো জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো? এবং অ্যালেক্স জানায় যে আসলে প্রতি বছরই অন্যান্য রাজ্যদের সাথে আমাদের রাজ্যের একটা সেরেমনি হয়, যেখানে অন্যান্য রাজ্যের লোকেরা আমাদের রাজ্যে বিভিন্ন উপহার নিয়ে আসে। তো এবছরও সেরকমই সিচুয়ান রাজ্য থেকে আমাদের রাজ্যের লোকেরা আসবে। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এই বছর ওদের কিছু অন্য মতলব রয়েছে। ওরা হয়তো কিছু একটা করার কথা ভাবছে এবং সেই নিয়েই আমি চিন্তায় রয়েছি। এবার আমরা সেখানে সিচুয়ান প্রদেশের একটি দূতকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা তো এই রাজ্যের মহিলাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছিল এবং তাদেরকে জোর করে স্ত্রী বানানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে সোফিয়া এবং অ্যালেক্স হাজির হয়। অ্যালেক্স বলে ওঠে যে তোমাদের রাজ্যের কি নিয়ম আমি জানি না, কিন্তু আমাদের রাজ্যের প্রোটেক্টর আমি, এবং আমাদের রাজ্যে এইভাবে যে কোনো মহিলাকে স্ত্রী বানানো যায় না। তাই তুমি এই ধরনের অসভ্যতা করা থেকে নিজেকে দূরে রাখো। এবার সোফিয়া তো তখনই বলে ওঠে যে একদমই তাই, আমাদের রাজ্যের কোনো মহিলার সাথে দুর্ব্যবহার করার চেষ্টাও করো না। এবার সিচুয়ান প্রদেশের সেই দূত তো বলে ওঠে যে তুমি তুমি একটা সামান্য মহিলা হয়ে আমাকে অর্ডার করছো, তোমার এত সাহস হয় কি করে? এবার সোফিয়া তো তখনই তাকে পিটাতে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্স তখনই সোফিয়াকে থামিয়ে দেয় এবং সে বলে যে তুমি একটা কথা ভুলে যেও না, তুমি এখন আমাদের সাম্রাজ্যে রয়েছো। তাই আমাদের সাম্রাজ্যে সকলে যদি তোমার উপর হামলা করে তুমি কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এবার সেখানে যে সাধারণ লোকেরা ছিল সকলেই তো সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র তুলে নেয়, কারণ তারা নিজেদের সাম্রাজ্যের লোকেদের সাথে এমন অন্যায় কেনই বা সহ্য করবে। এবং সিচুয়ান প্রদেশের যে দূতটি ছিল সে বুঝতে পারে যে এখানে ঝামেলা করা ঠিক হবে না, তাই সে ক্ষমা চেয়ে সেখান থেকে কেটে পড়ে। এবার আমরা পরের দিন রাজসভা দৃশ্য দেখতে পাই। রাজসভায় সিচুয়ান প্রদেশের দূতটি মহারাজের জন্য একটি জ্ঞানোদার্মা উপহার স্বরূপ এনেছিল, যেটা কিনা একটা খুবই রেয়ার ভেষজ ছিল, এবং সেখানে সোফিয়া এবং অ্যালেক্সও ছিল। এবার সিচুয়ান প্রদেশের দূতটি তো বলে ওঠে যে তোমরা তো আগের দিন এত বড় বড় কথা বলছিলে, তোমাদের কি সাহস হবে আমার সাথে লড়াই করার? এবার সোফিয়া তো তখনই বলে ওঠে যে আমার স্বামীর কথা তো আমি ছেড়েই দিলাম, আমি একাই তোমাকে হারাতে পারবো। তুমি মহিলাদের খুব নিচু চোখে দেখো তাই না, আজকে তুমি বুঝবে মহিলারা কি করতে পারে। এবং সোফিয়ার সাথে সেই দূতের লড়াই শুরু হয়। এবার সোফিয়ার হাতে তো কোনোই অস্ত্র ছিল না, কিন্তু সোফিয়ার কাছে ছিল একটা ভীষণ শক্তিশালী চুম্বক। যখনই সিচুয়ান প্রদেশের দূত তার কুড়ুলটি তুলে ধরে সোফিয়াকে মারার জন্য, সেই কুড়ুল সোজা চুম্বকে আটকে যায় এবং সেই কুড়ুল ছাড়াতে গিয়ে সে তো নিজেই উল্টে যাচ্ছিল এবং সোফিয়া তখনই তাকে লাথি মেরে ফেলে দেয় যে তুমি হেরে গেছো। কিন্তু তখনই সোফিয়া তার গলায় একটা সোনালী চেন লক্ষ্য করে, যেটা দেখে সোফিয়ার কিছুটা সন্দেহ হয়। এবার সিচুয়ান প্রদেশের দূত তো তখনই আবারও উঠে সোফিয়ার উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু সোফিয়া তার ক্ষমতার সাহায্যে ওই কুড়ুল তখনই তার উপরই প্রয়োগ করে এবং সে তো আবারও উল্টে পড়ে যায়। ফলে সাময়িকভাবে সোফিয়া তো সেই দিন সকলের মন জয় করে নেয়, কিন্তু সোফিয়ার মনের সন্দেহটা কিন্তু মিটছিল না। এবার অ্যালেক্স তো তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছো? এবং সোফিয়া তখনই বলে যে আমি ওই সিচুয়ান প্রদেশের দূতের গলায় একটা সোনালী চেন লক্ষ্য করেছিলাম
এবং এটা আমি আগেও কোথাও একটা দেখেছি, মনে পড়েছে। এটা আমি মহারাজের ভাই অর্থাৎ হেলেনের বাবা শিয়াওয়ের কাছে দেখেছি। আমার মনে হয় ও কোনোভাবে শত্রুপক্ষের সাথে যোগাযোগ করেছে মহারাজকে সিংহাসনচ্যুত করানোর জন্য। এবং তখনই তারা লক্ষ্য করে যে দরজায় কারুর একটা ছায়া পড়েছে। এবার অ্যালেক্স তো সঙ্গে সঙ্গে গিয়ে দেখে যে হেলেন লুকিয়ে তাদের কথা শুনছে। এবার সোফিয়া বলে ওঠে যে, হেলেন, তুমি এখানে কি করছো? এবং হেলেন তো তখনই বলে যে, আমি আসলে তোমাদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই জন্যই আমি এখানে চলে এসেছি। এবার সোফিয়া তো বলে যে, এই কথা তো কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না যে তুমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলে আর তুমি একেবারে বেডরুমের সামনে চলে এলে। সত্যি করে বলো তোমার কি মতলব? এবং এই বলে সে তো হেলেনকে ঠাস করে এক চড় মারে। এবার হেলেন তো তখনই ন্যাকা কান্না কাঁদে যে, অ্যালেক্স দেখো না, সোফিয়া আমাকে মারছে। এবং অ্যালেক্স তো তখনই হেলেনের হাত চেপে ধরে যে, সত্যি করে বলো তোমাদের কি মতলব? তোমার বাবা আসলে কি করতে চাইছে? এবং হেলেন তখনই বলে যে তার বাবা সিচুয়ান প্রদেশের ওই দূতের সাথে হাত মিলিয়েছে এবং ওই দূত মহারাজকে উপহার স্বরূপ যে জ্ঞানোডার্মাটা দিয়েছে সেটা বিষাক্ত। সেটা খেলেই মহারাজ খতম হয়ে যাবে এবং তারপর তার বাবা মানে হেলেনের বাবাই হবে এই সাম্রাজ্যের মহারাজ। এবার এই খবর শুনে সোফিয়া আর অ্যালেক্স তো সঙ্গে সঙ্গে মহারাজের দিকে রওনা হয় যে মহারাজকে তাড়াতাড়ি এই খবর জানাতে হবে। এবং তারা তো গিয়ে মহারাজকে বলে যে, মহারাজ দয়া করে আপনি এই বিষ পান করবেন না। কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে ওই পানীয়তে কোনো বিষ ছিল না। এবার মহারাজ তো সঙ্গে সঙ্গে সোফিয়া আর অ্যালেক্সকেই বন্দি করে। আসলে ব্যাপারটা পুরোটাই হেলেনের একটা চালাকি ছিল। হেলেন আর হেলেনের বাবা আগে থেকেই এই প্ল্যানটা করেছিল যে আগে সোফিয়া আর অ্যালেক্সকে মহারাজের চোখে খারাপ করে দিতে হবে, আগে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। তারপর তারা মহারাজের সাম্রাজ্য আক্রমণ করবে শত্রুপক্ষের সাথে মিলিত হয়ে, যাতে মহারাজা সোফিয়া অ্যালেক্সের সাহায্য না পায়। তাহলে তাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবার হেলেন তো তার বাবার কাছে আসে যে, বাবা, আমি দারুণ অ্যাক্টিং করে ওদেরকে বোকা বানিয়েছি। মহারাজ ওদেরকে জেলে পুরে দিয়েছে, কিন্তু অ্যালেক্সের যেন কিছু না হয়, কারণ আমি কিন্তু অ্যালেক্সকে ছাড়া কাউকে বিয়ে করব না, সেটা তুমি মনে রেখো। এবার আমরা জেলে দৃশ্য দেখতে পাই। জেলে তো সোফিয়া এবং অ্যালেক্সকে বন্দি করে রাখা হয়েছিল এবং সোফিয়া আর অ্যালেক্স তো বুঝতে পেরেছিল যে তাদের সাথে কোন চালাকিটা করা হয়েছে। এবং তখনই তাদের সাথে শিয়াও দেখা করতে আসে। শিয়াও বলে ওঠে যে, যাক, আলটিমেটলি তোমাদেরকে কারাগারের পিছনে দেখে আমার কি ভালোই না লাগছে। সোফিয়া তো তখনই বলে ওঠে যে, সত্যি তোমার মেয়ে এত ভালো অভিনয় করে সেটা তো আমরা জানতামই না। তোমার মেয়ে কি কোনো শর্ট ড্রামায় অভিনয় করতে চায় নাকি? তাহলে আমাকে বলো, আমি ওর রোলের ব্যবস্থা করে দেব। এবং শিয়াও তো বলে ওঠে যে, এসব বাজে কথা ছাড়ো, তোমাদের ঠিকানা আমি লাগিয়ে দিয়েছি। এবার তোমরা দুজন কারাগারে সারা জীবন বন্দি থাকবে আর আমি সিচুয়ান প্রদেশের সাথে মিলিত হয়ে এই রাজ্যের রাজা হব। এবার অ্যালেক্স তো প্রচন্ড চেঁচাতে থাকে যে, তোমার এত সাহস হয় কি করে? তুমি আমাদের দেশের মহারাজের ক্ষতি করতে চাইছো? এটা আমি কখনোই হতে দেব না। এবং হাসতে হাসতে শিয়াও তো সেখান থেকে চলে যায় যে, তোমরা যতই কান্নাকাটি করো তোমাদের আর কিছুই করার নেই। অপরদিকে আমরা মহারাজের ঘরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে শিয়াও এবং সিচুয়ান প্রদেশের দূত মহারাজকে হত্যা করার জন্য সেই ঘরে আসে। কিন্তু মহারাজের বিছানার চাদর তুললে দেখা যায় সেখানে বালিশ ছাড়া আর কিছুই নেই। এবং আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে মহারাজ তার সেনাবাহিনী নিয়ে ঘরে ঢুকে আসে এবং শিয়াও আর সিচুয়ান প্রদেশের সেই দূতকে তখনই গ্রেপ্তার করা হয়। আসলে জেলে যখন শিয়াও গেছিল তখন লুকিয়ে লুকিয়ে মহারাজ পুরো কথাটাই শুনেছিলেন এবং মহারাজ সবকিছুই জানতে পেরেছিলেন যে আসলে কি হচ্ছে। সোফিয়া আর অ্যালেক্স আসলে মহারাজকে বাঁচানোর জন্যই সবটা করেছে। এবং মহারাজ এটাও বুঝতে পারে যে তার নিজের ভাই তাকে হত্যা করার প্ল্যান করছে এবং মহারাজ এই অনুযায়ী স্টেপ নেয় এবং শিয়াওয়ের প্ল্যান পুরোই বরবাদ করে দিতে পারে। এবার শিয়াও তো ধরা পড়ে গিয়ে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল এবং সে তো তখনই তার ছুরি বার করে মহারাজকে মারার জন্য। কিন্তু সোফিয়া তখনই তার সিস্টেমের সাহায্যে একখানা স্প্রিং বক্সিং গ্লাভ নিয়ে আসে এবং সেই বক্সিং গ্লাভসের বাড়ি খেয়ে শিয়াওয়ের মাথা তো সেখানেই ঘুরে যায়। এবার মহারাজ তো অ্যালেক্স এবং সোফিয়ার ওপর ভীষণ খুশি হয় এবং মহারাজ সোফিয়া এবং অ্যালেক্সকে বলে যে, তোমাদের একটা ইচ্ছা আমি পূরণ করব, তোমাদের কি ইচ্ছা বলো। এবং সোফিয়া আর অ্যালেক্স বলে যে, মহারাজ, আমরা দেশ ভ্রমণে যেতে চাই। অ্যালেক্স বলে যে, মহারাজ, আমি আমার জেনারেল পদ থেকে রিটায়ার করতে চাই এবং আমি সোফিয়ার সাথে পুরোই দেশ ভ্রমণ করতে চাই। তার মানে এই না যে আমরা আপনার হয়ে কাজ করব না।
সারা দেশে ঘুরে দেশের নানা প্রান্তে থেকে আমরা পুরো দেশের খবর আপনার কাছে পৌঁছে দেব। সারা জীবন আমরা এই সাম্রাজ্যের ভালোর জন্যই কাজ করব। কিন্তু এখানে এইভাবে বন্দি থেকে না, সারা বিশ্ব ঘুরে আমরা দেখতে চাই। এবং মহারাজ তাদের এই ইচ্ছা পূরণ করে এবং তারা হ্যাপিলি তাদের সারা জীবনটা কাটায় এবং তাদের নিজেদের কর্তব্যও পালন করে। এবং এখানেই আমাদের এই ড্রামা শেষ হয়। তো তোমাদের এই মজাদার ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমরা যদি কোনোভাবে প্রাচীনকালে চলে যাও তাহলে মডার্ন যুগের কোন জিনিসটা তোমরা সবচেয়ে বেশি মিস করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ড্রামাটা ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। নাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।